৭১-২৪ আলাদা নয় মন্তব্য নাহিদের। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন আব্বাস। 4 দিনের সফরে চীনের প্রধান উপদেষ্টা, সই হতে পারে বেশ কটি সমঝোতা স্মারক। আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে, প্রশ্ন ওঠা ধারাগুলোর ব্যাখ্যা দেয়নি পিডিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর ৭১ ও ২৪ আলাদা কিছু নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন শহীদদের আত্মত্যাগ, তুলে ধরেন বীরত্বগাথা। ৭১-এর চেতনায় বাংলাদেশকে বিনির্মাণের আকাঙ্ক্ষা থাকলেও এবারে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জনস্রোত কম বলে জানান আগতরা। তারা তো 9 মাস যুদ্ধ করেই আমাদের দেশটা স্বাধীন করছে, তাই না? সেই হিসাবে আমার মনে হচ্ছে এবার একটু তাদের মূল্যায়নটা কম করা হচ্ছে। সার্বিক দেশের পরিস্থিতি যেমন এইরকম, মানুষ আতঙ্কে বের হয় না। স্বাধীন সার্বভৌম দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের কথাও ধ্বনিত হয় স্মৃতিসৌধে। এই কঠিন সময়ে জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকবার জন্য এই জাতীয় দিবসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। ঐক্যটা অতি জরুরি, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল। প্রথমবারের মতো শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যারা অসৎ তারাই ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। দ্বিতীয় স্বাধীনতার কথা বলে মহান মুক্তিযুদ্ধকে খাটো করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খারাপ করতে চায়। ভোটের প্রশ্নে দেশের সব দলই বিএনপির প্রতিদ্বন্দ্বী বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এই নেতা। প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ বাঙালি পেয়েছিল তার আজ ৫৪ বছর। এই ৫৪ বছরে সমস্ত রকমের বৈষম্য বিলোপ করে বাঙালি যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশাই জানাচ্ছেন আগতরা। সাভারের স্মৃতিসৌধ থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি উপদেষ্টারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাতেই গড়ে তোলা হচ্ছে দেশ। ৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতেই হয়েছে ২৪-এর অবস্থান। জাতীয় স্মৃতিসৌধ থেকে মনিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। শুরুতেই শহীদদের শ্রদ্ধা জানাতে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালামের পাশাপাশি বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। ঠিক ১৫ মিনিট পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনম্র চিত্তে জানান ফুলের শ্রদ্ধা। এ সময় উপস্থিত বিশিষ্টজন, বিদেশি কূটনীতিক ও উপদেষ্টাদের সাথে করমর্দন করেন প্রধান উপদেষ্টা।
এরপরই স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সরকারের উপদেষ্টা পরিষদ ও বিদেশি কূটনীতিবিদরাও শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন তারা। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ সুখী সমৃদ্ধ। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আশা, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে। এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, গেল ১.৫ দশকের স্বৈরশাসন দেশের স্বাধীনতাকে বিপন্ন করে গেছে। এই স্বাধীনতা রক্ষায় ২৪-এ আবার রক্ত দিয়েছে জনতা। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা নিয়ে আজ থেকে ঠিক ৫৫ বছর আগে এই দিনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। কিন্তু গত ৫৫ বছরের যে রাজনৈতিক ইতিহাস, তাতে প্রশ্ন জাগাই স্বাভাবিক, কতটুকুন অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মেহেদি হাসান, ২১শে টেলিভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপের কথা বললেও তা দেয়া হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলামের রিপোর্টে। স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতা, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ হতাশ করেছে। অত্যন্ত স্পষ্ট কথা, ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন। অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেননি। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কেউ বিকৃত না করে সতর্ক করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে, আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশ ও জনগণের জন্য নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সংহতিকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। চীন সরকারের আমন্ত্রণে ৪ দিনের সফরে বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা১৫ চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার চীনের হাইয়ানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
ভারতে আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির সব নথি হাইকোর্টে দাখিল করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে দাখিল করা নথিতে চুক্তির যেসব ধারা নিয়ে প্রশ্ন উঠেছে তার কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2017 সালে শেখ হাসিনার সরকার ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে। সেখান থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হচ্ছে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চ দামের কারণে চুক্তি নিয়ে শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয়। গত বছর ডিসেম্বরে ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিকে অসম উল্লেখ করে উচ্চ আদালতে রিট হয়। হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, চুক্তির সব নথি দাখিল করতে বলা হয়েছিল উচ্চ আদালতে। 25শে মার্চ জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এরই মধ্যে আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে দাখিল করেছে। তবে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির কয়েকটি ধারা রাখার বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। রাজনৈতিক এবং আইন পরিবর্তন সংক্রান্ত কারণে যদি আদানি গ্রুপ আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়, তাও আমাদেরকে ক্যাপাসিটি চার্জের একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে। এই রহস্য কিন্তু ওনারা উন্মোচিত করেন নাই। আমাদের এই আপত্তি সত্ত্বেও আবার এই ক্লজটা কিভাবে ফিরে আসলো, এইখানে আমরা মনে করি একটা বিরাট প্রশ্নের উদ্বেগ ঘটবে, যেটাকে আদালতকে সরকারের সংশ্লিষ্টদের স্যাটিসফাই করতে হবে। এদিকে হাইকোর্ট আদানির সাথে চুক্তির বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনে জ্বালানি ও খনিজ সম্পদ সচিবকে বিশেষভাবে নির্দেশ দিলেও তা মানা হয়নি। আমরা দুঃখজনকভাবে দেখেছি এই প্রতিবেদন থেকে যেটা উঠে আসছে, সরকার আগেই সবগুলা কুইক রেন্টাল প্রজেক্টকে পর্যালোচনা করার জন্য যে একটা কমিটি ছিল, সেই কমিটিটাকে একটু পুনর্গঠন করে এইটা সহ সব কিছু পর্যালোচনা করার জন্য সরকার এক কমিটি গঠন করেছে, যেটা আমরা মনে করি হাইকোর্টের আদেশের একদম সুস্পষ্ট ব্যত্যয়। রিটকারী বলছেন, এতে আদানির বিষয়টি অনেকটা আড়ালে চলে যেতে পারে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। জাতীয় স্মৃতিসৌধে ঝটিকা মিছিল করে স্লোগান, আটক 3। আবার আমন্ত্রণ 21 সংবাদে। বাংলাদেশের হস্তক্ষেপে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের নিরঙ্কুশ ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের রোহিঙ্গা অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উন্মুক্ত বিতর্ক অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হস্তক্ষেপ করেন এবং এই ইস্যু নিয়ে অধিবেশনে ভোটের প্রস্তাব করেন। তবে এই বিষয়ে রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করলেও তা প্রত্যাখ্যান করে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে বাংলাদেশের প্রস্তাবের পক্ষে 141 দেশ ভোট দেয় এবং ভোটদানে বিরত থাকে 10টি দেশ। এর ফলে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ে সম্মেলনের সুযোগ, পদ্ধতি, বিন্যাস এবং সংগঠনের বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়। এরই মধ্যে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলনের পরিকল্পনা করছে ঢাকা। মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার পর 3 জনকে আটক করেছে পুলিশ। দুপুর 12টার দিকে একদল লোক স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে মিছিল করে। পরে আবার মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এ সময় আরেক দল তাদের ধাওয়া দেয়। পরে পুলিশ স্লোগান দেয়া 3 জনকে আটক করে। এদিকে মব সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগে কয়েকজন মিলে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গণধোলাই দেয়। অন্যদিকে স্বাধীনতা দিবসে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্বর্ধনা অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে স্ট্যাটাস দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার সিরাজুম মুনিরা কায়সারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে সকালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়। ফেসবুক স্ট্যাটাসে তিনি শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করেন। স্ট্যাটাস দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে গেলে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে জানিয়ে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
৭১-২৪ আলাদা নয় মন্তব্য নাহিদের, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন আব্বাস। 4 দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা, সই হতে পারে বেশ কটি সমঝোতা স্মারক। আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে, প্রশ্ন ওঠা ধারাগুলোর ব্যাখ্যা দেয়নি পিডিপি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।